চাল আর ডাল একসাথে মিশিয়ে সেখান থেকে আবার চাল আর ডাল আলাদা করতে কেন বললেন শ্রী শ্রী আচার্যদেব? ছেলেপিলে কথা শোনে না, যেমন খুশি টাকা খরচ করে। শুনে কি বললেন শ্রী শ্রী আচার্যদেব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। পানিহাটি মন্দিরের সঙ্গে যুক্ত দাদারা এবং মায়েরা এসেছেন ঠাকুর প্রণাম করতে। কয়েকদিন আগেই তারা মহাসমারোহে উৎসব পালন করেছেন। উৎসব শেষে প্রায় 50 জন মিলে 50টি গোলাপ নিয়ে এসেছেন শ্রী শ্রী আচার্যদেবকে প্রণাম নিবেদন করতে। শ্রী শ্রী আচার্যদেব বললেন, উৎসব হয়ে গেছে, এবার যে যে মানুষগুলোকে সংযুক্ত করেছিস উৎসবের পর প্রত্যেকের কাছে যাবি। এটাকে বলে বড় থ্যাঙ্কস গিভিং সার্ভিস। গত বছর বিপুল সমারোহে নবদ্বীপের উৎসব হলো, আমি তাদেরকেও জানালাম এবার আপনারা প্রত্যেকের কাছে যান। উৎসবের পর সকলের কাছে পৌঁছতে হবে, সকলের সুবিধা অসুবিধা সম্পর্কে অবগত হতে হবে। এই যে উৎসবকে কেন্দ্র করে এতগুলো লোক আবার উদ্বুদ্ধ হয়ে উঠল, তাদেরকে যুক্ত রাখতে হবে ঠাকুরের কাছে। আমার তো অনেক সময় মনে হয় পরমপিতার রাজ্যে যদি কোনো কাজ না থাকে তবে আনন্দবাজারের চাল আর ডাল একসাথে মিশিয়ে দা হাউসের মাঠে বসিয়ে বলবো এবার তুমি বাছো। তাহলে অন্তত ঠাকুরের কাজ করছি ভেবে মন ভালো থাকবে। তার এই কৌতুকে উপস্থিত সকলেই হেসে উঠল। তিনি বলে চললেন, নচেত এখানে এসে ঘুরে বেরিয়ে আমার এখানে বসে আমার কথা শুনে মনের মধ্যে সেই বকবকানি নিয়েই যদি বাড়ি ফিরে যাই তবে আমি যেখানে আছি সেখানেই থেকে যাব। তাই এখান থেকে ফিরে গিয়ে ঠাকুরের কাজ তোমাকে দিয়ে ঠিক কী কী হতে পারে তা ভেবে নিয়ে নিজের মতো করে তা করতে শুরু করে দাও। মানুষকে আবার যুক্ত করো। মানুষকে সংযুক্ত করার পিছনে আমাদের নিজের আমির ভালোটাই সবচেয়ে বেশি লুকিয়ে আছে। তোমরা এই সময়ের ইয়ং জেনারেশন, এই উৎসবটার মধ্যে দিয়ে তোমরা নিজেদের কার্যক্ষমতা কতটা নিজেরা দেখতে পেলে। তাহলে এবার সেই মতো জীবনটাকে এগিয়ে নিয়ে যাও। চারপাশে নানা রকম কার্যক্রম চলছে, দেখবে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যক্তিত্বের মানুষ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনটা নেব কোনটা বর্জন করব এই বোধটা সবসময় আমাদের মধ্যে সজাগ থাকবে। এই ক্ষমতাটাকেই বলে চেতনা। এই চেতনাটাকে সজাগ রাখতে হলে মনটাকেই ইষ্টের সঙ্গে জুড়ে রাখতে হবে অটুটভাবে। একটি দাদাকে শ্রী শ্রী আচার্যদেব জিজ্ঞাসা করলেন, কেমন চলছে তোমাদের ওখানে ঠাকুরের কাজ? দাদাটি বললেন, আজ্ঞে চলছে, আমরা সবাই সবার মতো করে চেষ্টা করছি। পাশে উপবিষ্ট একটি যুবক ভাইকে দেখিয়ে বললেন, বিশেষ করে আমি আর এই দাদা একসাথে কাজ করছি, কিন্তু উৎসাহটা ঠিক তেমন পাচ্ছি না। তাই কাজ পুরো উদ্যমে শুরু করলেও কেমন যেন ঝিমিয়ে যাচ্ছে। শ্রী শ্রী আচার্যদেব বললেন, একটা কথা মাথায় রাখবে, আমাদের মন সবসময় উৎসাহ চায়। দেখবে প্রশংসা পেলেই মন প্রফুল্লিত হয়ে যায়, আর ঠিক তার উল্টোটা হয় নিন্দায়, কুধরায়, ভুল ধরার মধ্যে দিয়ে। কারো নিন্দায় আমাদের মন সংকুচিত হয়ে ওঠে, সে তখন কাজে আর উৎসাহ পায় না। কিন্তু একে অপরের প্রশংসা করলে আপনি কাজের উৎসাহ ফিরে আসে। ধরো একটা কাজ খুব সামান্য কিছু, তুমি বললে এইটা এইভাবে করলি, বাহ দারুণ তো, আমি এরকম ভাবিইনি, বাহ অসাধারণ তো। এইভাবে ছোট ছোট প্রশংসা করলে কি হয়, কাজের গতির মধ্যে রিইনফোর্সমেন্ট এনে দেয়। এইভাবে নিজেরাই নিজেদের উৎসাহী করে তুলতে হয়। তা না করে যদি একে অপরের ভুল ধরা হয়, নিন্দা করা হয়, তাহলে উৎসাহ হারিয়ে যাবেই। সবারই উৎসাহ হারাবে। যাকে বলবে তারও উৎসাহ হারাবে, যে নিন্দা করে তারও উৎসাহ হারাবে। আসাম থেকে এসেছেন এক দাদা, মেয়েকে সাথে নিয়ে প্রণাম নিবেদন করে জানালেন তার মেয়ে এখন পিএইচডি করছেন, কিন্তু তিনি বাবা হিসেবে মেয়ের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। শ্রী শ্রী আচার্যদেব বললেন, জীবনের সাকসেসের পিছনে অনেকগুলো গল্প থাকে, তার মধ্যে একটা গল্প হলো আত্মবিশ্বাস। কখনো নিজের প্রতি বিশ্বাস হারাবে না। জানবে প্রত্যেকের জীবনে একটা স্বাভাবিক গতি থাকে। এই যে তুমি পড়াশোনা করছো, এত দূর এসেছো, তার একটা নিজস্ব গতি আছে বলেই এত দূর এসেছো। গতিটা নিজস্ব, তাহলে সেই ছন্দটা তোমার বৈশিষ্ট্য, এটা হারাবে না। কোনো কিছুর মধ্যে প্রলুব্ধ হলেও এই গতিটা যেন অটুট থাকে। আরেকটা কথা হলো মগ্নতা। যখন কোনো কাজ আমি করব তাতে আমার মগ্নতা কতটা আছে সেটা বলে দেবে কাজটা তুমি কতটা সফল হব। তুমি ধ্যান করতে দেখেছো না? ধ্যান মানে হলো মগ্ন হওয়া। মগ্নতাই তোমাকে তোমার কাজের সঠিক গন্তব্যে নিয়ে যাবে। ছোটবেলায় এই গল্পটা পড়েছিলে, মনে আছে? বেঞ্জিনের স্ট্রাকচার গঠন কেমন করে আবিষ্কার হলো? এক বিজ্ঞানী নাম ফ্রেডেরিক অগাস্ট কেকুল, তিনি কিভাবে আবিষ্কার করেছিলেন মনে আছে? কেউ আবিষ্কার করতে পারছিল না,
সবাই চেষ্টা করছিলেন, কিন্তু তিনি মগ্ন হয়ে আছেন বিষয়টার মধ্যে। আর এভাবেই তিনি একদিন মগ্ন হয়ে স্বপ্নে দেখলেন। স্বপ্নের মধ্যে তিনি দেখলেন একটা সাপ ঘুরে নিজের লেজটাকে খাচ্ছে। তা থেকেই ধারণা পেয়ে গেলেন বেঞ্জিনের স্ট্রাকচার কীরকম হবে। তাহলে বিষয়টা হলো এরকম। আরেকটা দিক হলো তোমার মন। মন দেখবে নানা রকমে, নানা কারণে ইম্পালসিভ হয়ে উঠবে। সেই সময় কখনো কোনো সিদ্ধান্ত নেবে না, কেননা মনে রাখবে আবেগপ্রবণ অবস্থায় আমরা যা যা সিদ্ধান্ত নিই তা সাধারণত ভুল হয়ে থাকে। আর তৃতীয় কথা, মাকে সবসময় সব কথা বলবে, যাই হবে। বাড়িতে মাকে এসে জানাবে, কখনো কোনো কিছুতে ভয় পাবে না। মাকে যে কথা বলতে ভয় হবে জানবে সেইখান থেকেই মনের মধ্যে অন্ধকার ঢুকবে। এক বাঙালি দম্পতি বর্তমানে দিল্লিতে থাকেন। অনেক কষ্ট করে ব্যবসা দান করিয়েছেন, কিন্তু সন্তানরা বড় হয়ে মা বাবার কষ্ট বুঝতে চাইছেন না, যথেষ্ট অর্থ অপব্যয় করছেন। শ্রী আচার্যদেব বললেন, যদিও সময়টা অনেকটাই পেরিয়ে গেছে, ছোট থেকেই সন্তানকে জীবনের গল্প বলতে হয়। মা তার জীবনের গল্প বলবে সন্তানকে, বাবা তার ছোটবেলার গল্প বলবে, পরিবারের গল্প বলবে। এরকম করে পরিবারের কালচারের প্রতি প্রতিটি বাচ্চার একটা শ্রদ্ধাবোধ জন্মাবে। এভাবে সামান্য কথাকে এমনভাবে বলতে হয় যাতে তা বলার গুণে অসাধারণ ও মূল্যবান হয়ে ওঠে। এভাবেই একটা পারিবারিক সাহিত্য গড়ে ওঠে। তারপর নিত্য সাধনার মধ্য দিয়ে বাচ্চার মনের জমিটা গজিয়ে ওঠে, আদর্শের প্রতি শ্রদ্ধা জেগে ওঠে। তখনই যেমন গাছ রোপণ করবে তেমনই ফল দেবে। বাচ্চাকে বলতে হয়, তুমি আজকে যেখানে এসেছো, তোমার ছোটবেলাটা আজ যেমনভাবে কাটছে, আমাদের ছোটবেলাটা এরকম ছিল না। এই যে সামান্য থেকে অসামান্য পৌঁছাবার যাত্রা, এর ধারণাটা ওদের মধ্যে ছোটবেলা থেকেই ফুটিয়ে তুলতে হয়। এ কথা কোনো স্কুলে পড়াবে না, কোনো শিক্ষক বলবে না। বাবা মায়েদেরই দায়িত্ব এই কাজ করা। কিন্তু বাবা মারা কী করে? বিয়ে করব, তারপর এত বছর পর বাচ্চা নেব, এত বছর এই মাস এই দিন পরে এই জিনিসটা করব, এই স্কুলে পড়াবো, এই কোচিংয়ে দেব, এই দিন ওই রকম করে চলবো। এরকম করে চলে বলেই জীবন সবার আগে তাকে বোকা বানিয়ে দেয়। গীতায় ভগবান বলেছেন, তুমি কর্ম করে যাবে কিন্তু ফলের আশা করবে না। কিন্তু আমরা তো আগে থেকেই ফলের আশাই করে চলেছি, আর মনে মনে বলছি এটা তো প্ল্যানিং। আসলে এটা কোনো প্ল্যানিং নয়, প্ল্যানিং এরকম হয় না।